দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছে বিএনপি। সেই সাথে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও আদালতের মাধ্যমেই নির্ধারণ হওয়া উচিত। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, জাতীয় নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের খুব শিগগিরই সবুজ সংকেত দেওয়া হবে। শফিকুল হক জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে বারবার দাবি উঠেছে দল হিসেবে তাদের বিচারের। বিএনপি নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতির কোনো প্রশ্নই ওঠে না। যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে, আদালতে নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কিনা। গণ অভ্যুত্থানের একটি বার্তা হচ্ছে এই গণহত্যাকারীদের বিচার হতেই হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়টি আদালতেই সুরাহা চান তারা। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত আইসিটি কোর্টে। নির্বাচন ঘিরে দলের প্রস্তুতির কথাও জানান সালাউদ্দিন। বলেন, কারা মনোনয়ন পাচ্ছে সেটি নিয়ে কাজ চলছে। আমরা সম্ভাব্য সকল প্রার্থীদের কাছে মেসেজ দিয়েছি, বলে দিয়েছি যে সবাই একই বক্তব্য দেবে, ধানের শীষের পক্ষে। যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখন একাধিক প্রার্থী, তারা তো নিজেদের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। কেন্দ্রীয়ভাবে নির্বাচন কেন্দ্রিক কোনো কর্মসূচি আপাতত হচ্ছে না জানিয়ে স্থানীয়ভাবে জনসংযোগ বাড়ানো হবে বলেও জানান এই বিএনপি নেতা। নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি তো না, জনসংযোগ হতে পারে। শফিকুল হক, ৭১, ঢাকা। এদিকে আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০০ আসনে শরিকদের ছাড় দেবে, আর বাকি ২০০ আসনে নির্বাচন করবে দলীয় প্রার্থীরা, জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনায় আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্র শিবির মহানগর শাখার সদস্য পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তৃতায় কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ৩০০ আসনে দলের প্রার্থী বাছাইয়ের কাজ হয়েছে, কিন্তু সব আসনে তারা প্রার্থী দেবে না। যেসব রাজনৈতিক দলের সাথে তাদের সমঝোতা এবং ঐক্য হবে তাদের জন্য ১০০ আসন ছেড়ে দেওয়া হবে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের আলোচনা চলছে। এমন অনেক আসন আছে যেখানে জামায়াত আগে কখনো নির্বাচন করেনি। অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সহ অন্যান্য নেতারাও বক্তৃতা দেন। যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক, কিছু সিট তো আমাদের ছাড়া লাগবে, নাকি বলেন? কিছু সিট আমাদের ছাড়া লাগবে, তা না হলে তার ঐক্য হবে না। তা আমি যেমন একটা আইডিয়া আমাকে দিয়েছেন সম্ভাবনা দেখে, যে এমনও হতে পারে সমঝোতা করতে করতে সে পর্যন্ত প্রায় ১০০ আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। আমাদেরকে বলছেন মাইন্ড সেট রাখবেন, কমপক্ষে ২০০ আসনে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব। দল হিসেবে আওয়ামী লীগ এবং গণহত্যায় জড়িত নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম স্থগিতই থাকবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। শুক্রবার ৭১কে তিনি জানিয়েছেন, এটি প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, ফলে সহসাই বাংলাদেশের রাজনীতিতে ফেরা হচ্ছে না আওয়ামী লীগের। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে অনলাইন গণমাধ্যম জেটিওর মেহেদী হাসানকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বক্তব্যে সবচেয়ে বেশি আলোচনা জন্ম দেয় আওয়ামী লীগ ফেরা ও নির্বাচন প্রসঙ্গে। আওয়ামী লীগ নিয়ে সরকার প্রধানের বক্তব্যকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলছেন, আওয়ামী লীগ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আমাদের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগের বয়কটটা, যে ওদের অ্যাক্টিভিটিসের উপর যে ব্যানটা আছে সেই ব্যানটা উঠিয়ে নেওয়া। বিচারটা হোক, ওদের তো পুরো লিডারশিপ প্লাস আপনারা দেখেছেন ওদের কর্মীরাও তো অনেক জুলাই আগস্টে খুনে অংশগ্রহণ করেছে, ঠিক না?
তারা তো দে ওয়ার পার্ট অফ দ্য পুরো আওয়ামী লীগের যে একটা কি বলবো একটা কিলিং মেশিনের পার্ট ছিল তারা। এর ফলে দেশের রাজনীতিতে হচ্ছে না আওয়ামী লীগের, এমনকি অংশ নিতে পারবে না আগামী সংসদ নির্বাচনেও। আওয়ামী লীগের কার্যকলাপের উপরে ব্যান তুলে নেওয়ার গভর্নমেন্টের কোনো সম্ভাবনা নেই ইলেকশনের আগে, এবং এটা হবে না। এই ব্যাপারে আমাদের খুবই ফার্ম একটা অবস্থান। নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে অরাজকতা তৈরির পায়তারাও তত বাড়ছে, যেমন পাহাড়ে সংঘাত, চোরাগোপ্তা হামলা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা। এসব নিয়ে কঠোর অবস্থানে সরকার। না, আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে এক ধরনের অ্যাটেম্পট আছে, কনস্পিরেসি আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার। তো আমরা সেই বিষয়ে শক্তভাবে এই বিষয়গুলো ডিল করা হচ্ছে। এবং আপনি যদি সরকারি পুলিশের কাছ থেকে তথ্য নেন, দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্ট্যাবিলাইজ হয়ে এসছে। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর বলে জানান শফিকুল আলম। যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা খুব ভালো একটা ইলেকশন হবে। মোহন ইসলাম, 71, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান জানানো আর চুরি হওয়া টাকা ফেরত চাওয়াকেই এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের প্রাপ্তি বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে রোহিঙ্গাদের ফেরাতে সমমনা দেশগুলোর সমর্থন আরও শক্ত করতে কূটনৈতিকভাবে যথেষ্ট প্রস্তুতির ঘাটতি দেখেছেন তারা। অবশ্য রোহিঙ্গাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব নয় বলে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্যকে সাধুবাদ দেন তারা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। বৃহস্পতিবারই জাতিসংঘ থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9 দিনের এ যাত্রায় 24-এর অভ্যুত্থান থেকে সংস্কার ও নির্বাচনের পথে হাঁটার গল্পটা বিশ্বমঞ্চে জানান তিনি। সংস্কার প্রক্রিয়া চলছে, সেটা তিনি সমর্থন চেয়েছেন। এ সফরে প্রথমবারের মতো 75টি দেশ ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে 7 দফা দাবি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। হয়েছে 7 দফা দিয়েছেন, কিন্তু আমরা তো দফা তো দেখছি বহুকাল ধরে, সেই 17 সাল থেকে তো দফা আসছে, কিন্তু তাতে খুব কাজ হয়েছে মনে হয় না। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে এককালীন $96 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতিও পাওয়া গেছে। কিন্তু সমস্যা এগুলো এককালীন ফান্ড। রোহিঙ্গাদের জন্য এখানে হচ্ছে বাংলাদেশে কর্মসংস্থান করার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে অক্ষমতা আছে সেটা হচ্ছে যথাযথভাবে বলা। এটা কিন্তু আমি সাধুবাদ জানাই। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কিন্তু এই বিষয়টা তুলেছে। তো কাজেই আপনি এটা নিয়ে যে আন্তর্জাতিক চাপ আছে, এটা বাস্তবতা। এখানে অন্যান্য যে সমস্ত দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এবং অন্য যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে বাংলাদেশের মত পার্থক্য অনেক বেশি দেখা গেছে। তো সেইটা কমিয়ে আনার জন্য অ্যাকচুয়ালি আমাদের সারা বছর ধরে কাজ করা উচিত ছিল। দেশে চুরি হয়ে যাওয়া কয়েক বিলিয়ন ডলার সম্পদ পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের সভাপতি অজয় বাঙ্গার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। সেগুলোকে রিপ্যাট্রিয়েট করার জন্য কিন্তু এখানে একটা জোরালো রিমাইন্ডার দেওয়া হয়েছে, কিন্তু কথার চেয়ে বেশি এখন কাজের দরকার। এ সফরে তিনি অন্তত 1 ডজন উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ইটালির প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে। আলোচনা হয়েছে জলবায়ু সংকট, বাংলাদেশি অভিবাসীদের অধিকার, ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠন সহ নানা বিষয়ে। আমার কাছে অলমোস্ট একটা রুটিন ওয়ার্ক মনে হয়েছে, এখানে তেমন কোনো ব্রেক থ্রু দেখা যায় না। অন্তর্বর্তী সরকারের সাথে এর চেয়ে বেশি সম্পর্কে বিশ্ব নেতৃত্ব জড়াবে না বলেও মনে করছেন তারা। ভবিষ্যতে সরকারের সাথে ওরা হয়তোবা এখানে এনগেজ করবে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। পরবর্তী প্রসঙ্গ, সাগরে নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টি থেমে থেমে আরও একদিন স্থায়ী হওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। সকাল 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় ফেনীতে 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর রাজধানীতে সকালে 3 ঘন্টায় 20 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নদী এবং সমুদ্র বন্দরে 1 এবং 3 নম্বর সতর্কতা এখনও বহাল রয়েছে। শারমিনীরার রিপোর্টে বিস্তারিত। রাজধানীতে বেলা 12টার ছবি। কে বলবে সকালে টানা বৃষ্টি হয়েছে নগরীতে 3 ঘন্টায়, যা 20 মিলিমিটার।
আবহাওয়া অফিস বলছে সাগরের নিম্নচাপটি উড়িষ্যা অতিক্রম করলেও আগামী 5 ও 6 অক্টোবর এটি রংপুরের দিকে যাবে। সেখানে তখন ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপটা এটা বর্তমানে উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং দুর্বল হয়ে এটা ঘুরে রংপুরের দিকে তার কিছুটা প্রভাব পড়তে পারে এবং এটা 5-6 তারিখের দিকে তখন ওখানে রংপুর এবং রাজশাহীর দিকে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি তখন 5-6 তারিখের দিকে বাড়তে পারে। সারা দেশে আরও 1 কিংবা 2 দিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। সমুদ্র ও নদীবন্দরের সতর্কতা সংকেত শুক্রবার বিকেল বা শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে। সকাল পর্যন্ত 24 ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 69 মিলিমিটার ফেনীতে। তো এছাড়া আমাদের ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা ছিল, সেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আগামীকাল বিকাল পর্যন্ত থাকবে এবং এখানে বলা হয়েছে ঢাকা এবং চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও জলাবদ্ধতা হতে পারে। এ মাসের মাঝামাঝি থেকে মৌসুমী বায়ু আর সক্রিয় থাকবে না, তাই বৃষ্টি কমে আসবে। শারমিন নীরা, 71, ঢাকা। রাজধানীর শ্যামলীতে গণপূর্তের জমিতে আগে থেকেই গড়ে ওঠা মসজিদের জন্য বরাদ্দ না দেওয়ার প্রতিবাদ করেছে এলাকাবাসী। শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ করে মুসল্লিরা। দাবি, প্রয়োজনে অর্ধেক জায়গা ছেড়ে দিয়ে হলেও মসজিদটি রাখতে চান তারা। সম্প্রতি ওই জায়গাটি আনসার বাহিনীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানায় এলাকাবাসী। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। রাজধানীর শ্যামলীর 2 নম্বর রোড এলাকায় ডোবানালা ভরাট করে 2004 সালে 20 কাঠা জমির উপর বাঁশ আর কাঠ দিয়ে এলাকাবাসী নূর মসজিদ গড়ে তোলে। পরে গণপূর্ত অধিদপ্তরের কাছে জায়গাটি বরাদ্দ চেয়ে আবেদন করে এলাকাবাসী। বিষয়টি নিষ্পত্তি না হলে হাইকোর্টে রিট করা হয়। এভাবেই কেটে গেছে 20 বছর, আর শক্ত ভিত পেয়েছে মসজিদটি। গেল শনিবার জোহরের নামাজের সময় আনসার বাহিনীর কিছু সদস্য মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্ছেদের জন্য চাপ দেয়। এরই প্রতিবাদে শুক্রবার জুম্মা নামাজের পরে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেন আনসার এবং গণপূর্তের বিরুদ্ধে। হঠাৎ করে গত শনিবার আনসার ভাইদের একটি বাহিনী তারা এসে বলতেছে, দাবি করতেছে এটা তাদের জায়গায়, এই কথা বলে তারা মসজিদের ভিতরে দিয়ে দেয়াল দিবে। তৎক্ষণাৎ জোহরের নামাজ চলতেছিল। আমরা বারবার নিষেধ করেছি যে এই জায়গার উপরে আমাদের মাননীয় জজ কোর্টের স্টে অর্ডার আছে। 10-15 জন আনসার বাহিনী পোশাকে এবং 50 থেকে 70 জন ড্রেস ছাড়া আইসা এখানে আক্রমণ চালায় মসজিদের মধ্যে। তখনকার সময় অতর্কিতভাবে আক্রমণ চালানোর সময় মসজিদের মুসল্লিরা নামাজরত অবস্থায় ছিলেন। আনসারের তারা যখন দেখলো যে পুলিশ বাড়ি ক্লোজ হয়ে গেলে এই জায়গাটা মসজিদের হয়ে যাব, তখন তারা ষড়যন্ত্র করলে প্রশাসন এই আমলারা এই গত সরকারের ফেতার তারা মিল্লা তখন ষড়যন্ত্র করলো যে এখানে একটা আনসারের অফিস বরাদ্দ নেওয়া যায় কিভাবে। এলাকাবাসী জানায় প্রায় 40,000 মানুষের জন্য এখানে একটাই মসজিদ। তাদের অভিযোগ, কোনো ধরনের আলোচনা না করেই আনসার বাহিনীকে জায়গাটি বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাইতেছি, এখানে থানা আছে, সুতরাং এখানে ফাঁড়ির দরকার নাই। এখানে 2 নম্বর রোড, 1 নম্বর রোড বিভিন্ন কিছু থাকার কারণে এখানে একটা মসজিদ নাই। অবশ্যই সরকার একটা মসজিদের জায়গা আমাদেরকে দেওয়া দরকার। দেখেন, এত বড় বড় বিল্ডিং সরকার দিছে, কিন্তু একটা মসজিদ দেয় নাই। 40,000 মানুষ এখানে বসবাস করে, তাদেরকে একটা মসজিদের প্রয়োজন নাই। সেটাই হোক আমাদের দাবি, এই জায়গার ভিতরে আমাদেরকে 10 কাঠা জমি এই জায়গার ভিতরে আমাদের জন্য বরাদ্দ দাও। মসজিদ কমিটি জানায় সরকারি নিয়ম মেনেই বরাদ্দের জন্য আবেদন করা হয়। 20 কাঠার মধ্যে 10 কাঠা সরকারের কাছে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তারা। আমরা গণপূর্তে যাওয়ার সুযোগ পাইনি, কিন্তু আনসার বাহিনী পুলিশের আমাদের থানায় আমরা জানিয়েছি, জিডি করেছি যে এটা বিচারাধীন আছে, বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন কোনো হিট করতে না পারে। এরপরও কেউ যদি দখল করতে আসে, 1 বিন্দু রক্ত দিয়ে হলেও মসজিদের জায়গা ছাড় দেবেন না এলাকাবাসী। সাজিদ সরকার, 71, ঢাকা। রাজধানীতে ফের চাঁদাবাজির বলি হলো একটি যাত্রীবাহী বাস। চাঁদা দিতে রাজি না হওয়ায় প্রকাশ্য দিবালোকে আলিফ পরিবহনের একটি বাসে গুলিবর্ষণ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে মিরপুরের সেনপাড়ায় এই ঘটনা ঘটে। বাসটি পুড়ে গেলেও হতাহত হয়নি কেউ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ সনি। সকাল 7টার দিকে মিরপুর 1 থেকে বনশ্রীর উদ্দেশ্যে রওনা হয় আলিফ পরিবহনের একটি বাস। মিরপুর 10 নম্বর পেরিয়ে আল হেলাল হাসপাতালের সামনে এলে 4-5 জন দুর্বৃত্ত হঠাৎ বাসটির গতিরোধ করে। চালক ও যাত্রীদের নামিয়ে দিয়েই তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
বাসটির চালক মোহাম্মদ হাসান জানায় আগুন ধরানোর সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলিও করে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আল্লাহ সামনে যাই 3-4 লোক আমাদের সিঙ্গেল দিচ্ছে, গাড়ি বের করছি, বের করার পরে গাড়ি দুইটাই আমার কন্ট্রাক্টরের কোমরে পিস্তল ঠেকে কোথাছে যাত্রী সব নামা বকা দেয়া, আর ডাইনমোড়া দেয়া একজন খাড়া করে লোক শার্ট পিন্ধা ছিল, হ্যাঁ আমার পিস্তল দেয়া কোথাছে গাড়ি চাপা, পরে গাড়ি চাপাইছি, চাপানোর পরে যাত্রী যা আছে সব নামাই দেয়া এই বোতলের পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরা দিছে, আর আমার গাড়ির সামনে খেলা 2-3 রাউন্ড গুলি করছে, গাড়ির সামনে গ্লাস ভেঙে গেছে। তবে এই ঘটনার পেছনে চাঁদাবাজির অভিযোগ তুলেছে বাস কর্তৃপক্ষ। আলিপ পরিবহনের রোড ইনচার্জ মোহাম্মদ সাগর জানান, নেসার ও পিন্টু নামে 2 জন দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল। আমাদের কাছে চাঁদা দিতেছে, হুমকি ধমকি দিতেছে, তো চাঁদা না দিলে এর থেকে আরো ভয়াবহ কিছু হবে। ওর নাম হচ্ছে নেসার এবং পিন্টু। ওরা চাঁদাবাজ, ওরা মূলত কোনো কিছু করে না, ওরা এরকম মানে কোম্পানি এরকম মানুষের কাছে চাঁদা উঠায় এরকমই করে আর কি। বাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার পরেও চাঁদা চেয়ে হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি। এখনো হুমকি ধমকি দিতেছে, যদি আগামীতে যদি ওদের সাথে কোনো লেজুর সিস্টেম না করি, কোনো চাঁদা না দেই, টাকা পয়সা না দিলে এর থেকে আরো ভয়াবহ কিছু হবে। এই জিনিসটা মিউচুয়াল করার জন্য 5 লাখ টাকা চাইতেছে, আর প্রতি মাসে 1 লাখ করে চাঁদা দাবি করতেছে। এ বিষয় জানতে কাফরুল থানায় গেলেও কথা বলতে রাজি হননি ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ঘটনায় কাফরুল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বাস কর্তৃপক্ষ। ইমতিয়াজ সনি, 71, ঢাকা। চলে গেলেন ভাষা সৈনিক আহমেদ রফিক। গতকাল রাত 10টায় রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে থেকেই ওপারে পাড়ি জমান বিদগ্ধ হয়ে সাহিত্যিক। ব্যক্তিগত জীবনে নিঃসন্তান আহমেদ রফিক 2 বাংলায় সমানভাবে সম্মানিত। তার ভক্ত এবং অনুরাগীদের কাছে তার সাহিত্য এবং কর্মে বেঁচে থাকবেন তিনি। আহমেদ রফিকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। তার বর্ণাঢ্য জীবনের কিছুটা তুলে ধরছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। বাংলা ভাষার জন্য যারা লড়েছেন তাদের একজন মূর্ত প্রতীক আহমদ রফিক। শুধু একজন ভাষা সংগ্রামী নন, তিনি আমাদের ভাষা স্মৃতির একজন প্রহরী। 1952 সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে ভাষার অধিকার আদায়ে রাজপথে নামেন। তার অবদান শুধু আন্দোলনে নয়, গবেষণায়, লেখায় ও ভাষা সাহিত্য চর্চাতেও অনন্য। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে লিখেছেন অসংখ্য বই। মৃত্যুর আগদিন পর্যন্ত তিনি বলে গেছেন, ভাষা শুধু অনুভব নয়, এটি অস্তিত্বের দাবি। ভাষা আন্দোলনের এই নিরলস যোদ্ধা আমাদের শিখিয়ে দেন, ইতিহাসকে মনে রাখা শুধু দায়িত্ব নয়, সম্মানেরও বিষয়। ভাষা সংগ্রামী গবেষক ও কবি আহমদ রফিক রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে গতকাল রাত 10টায় ইন্তেকাল করেছেন। এর আগে গত 11 সেপ্টেম্বর ল্যাবেইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় গত রোববার তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয় এই বাংলাভাষী 2006 সালে স্ত্রীকে হারান। তিনি নিঃসন্তান। ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক ইতিহাসবিদ এই লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। আজ সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার শুভাকাঙ্ক্ষীদের জন্য উন্মুক্ত করা হবে আহমদ রফিকের মৃতদেহ। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। পরবর্তী প্রসঙ্গ, প্রজনন মৌসুম শুরু হওয়ায় কাল থেকে শুরু হচ্ছে ইলিশ ধরা নিষেধাজ্ঞা। পদ্মা, মেঘনায় 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে। এদিকে নিষেধাজ্ঞা শুরুর আগেই বাজারে মিলছে না ইলিশের দেখা। আর বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিস্তারিত মামুন হোসেনের প্রতিবেদনে। শুরু হচ্ছে ইলিশ ধরার প্রজনন মৌসুম। তাই মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা, পরিবহন, বিক্রি এবং মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধ শুরুর আগের দিনেই ইলিশের দাম লাফিয়ে উঠেছে মগডালে। ইলিশ মাছটা যখন বন্ধ হয়ে যাবে তাহলে অন্যান্য মাছের দামও বাইরে যাবে। আজকাল ধরা বন্ধ এই জন্য মাছের দাম একটু বেশি আছে, মনে করেন মাছ কম পাওয়া যাইতেছে এখন। ইলিশ মাছ ডিম ধরার কারণে, বন্ধর কারণে মাছের আমদানি কম, এই জন্য কেজিতে মনে করেন গেছে সপ্তাহ এই সপ্তাহ মনে করি কেজিতে 200-300 টাকা বাড়ছে।
এছাড়া সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। প্রতি কেজি কাঁচামরিচ 100 থেকে 150 টাকা বেড়ে তা 320 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো কেজি আমরা হলো 160 টাকা, সরা কেজি হলো 60 টাকা, ভেন্ডি 80, সিমে কেজি 200। 80 টাকা আছে, 240 টাকা আছে, আর এই সপ্তাহে 300 টাকা, 350 টাকা, 400 টাকা গেছে। মরিচ মনে হইতেছে লাফায় দিন দিন বাড়িয়ে দিতেছে। যে অবস্থা আমাদের মতন 100 টাকার মরিচ কিনছি, মনে হয় আপনার, আমি যে ব্যবসা করি মনে হয় না আগে 100 টাকার মরিচ কিনলে 1000-1200 টাকা বেচতে হতো, মনে হয় 300-400 টাকা বেচতে পারি না। আপনাদের বইলা লাভ নাই তো, আপনাদের বইলা লাভটা কি? 200 টাকা কেজি বেগুন, 350 টাকা কাঁচা মরিচ, আমাদের বেতন তো বাড়তেছে না, আমরা কেমনে চলুন? দাম বেশি কারণ হলো বুঝের বন্ধ, বর্ডার হইলে বন্ধ, কারণ মরিচ বেশিরভাগ সব ইন্ডিয়া থেকে আসে। বাংলাদেশের মরিচের আমদানি একদম স্বল্প। সামনের মৌসুমে আপনার শীতের সবজি যে টাইমে আশা ধরব ওই টাইমে কমে যাবে সব সবজির দামে। তবে আগের জায়গায় দাঁড়িয়ে আছে মাছ মাংসের দাম। গরুর মাংস 740 থেকে 750 এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজিতে। খাসি বর্তমান বাজারে 1150, গরু বিক্রি করতেছে 750। গরুর মাংস 750 টাকা রেট লাগাইছি, বিক্রি করতেছি 720 টাকা, 30 টাকা এরকম। চামড়াটার দাম ভালো তো, মনে করেন কেজি প্রতি 20 টাকা কমে যাইতো গোস্তের দাম। এই চামড়ার দাম কম কারণে তো গোস্তের দাম বেশি। পাঙাশ আর তেলাপিয়া একবারে সেম দাম, কিছু কিছু পাঙাশ যেগুলো বড় সেগুলোর দাম একটু বাড়তি। অন্যদিন থেকে আজকে মাছের দামটা একটু বেশি মনে হলো ভাই। ডাল, তেল ও মশলার দাম বৃদ্ধি পেলেও বেশিরভাগ মুদি পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। মামুন হুসাইন, 71, ঢাকা। ঘোষিত যুদ্ধ অপরাধী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলিমদের এই লড়াই চলবে বলেও জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। দুপুর বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ, হামলা এবং বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ।